তাহলে প্রথম প্রশ্নটাতে টি তম সেকেন্ডে সূত্র বসাইতে হবে, তার কারণ হচ্ছে চতুর্থ বলছি, স্পেসিফিক ভাবে 4 তম সেকেন্ডে তোমার কাছে চাওয়া হয়েছে। তাহলে এখানে তুমি কত বসাবা? দূরত্ব কত অতিক্রম করছে? 64। আদিবেগ জানি না, হাফ অফ ত্বরণ তাও জানি না, কত সেকেন্ড? 4 সেকেন্ড। তাহলে 2 * 4 - 1। গ্রুপযুক্ত যৌগগুলো কেন কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়? বুঝছিনা? 4 × 8 8 থেকে গেলে 7, 7 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 3.5, সাথে এই থাকতেছে, এটাকে একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। এরপরে আমরা বলেছি এটা হচ্ছে চতুর্থ সেকেন্ডে বস্তুটার জন্য। এরপর সপ্তম সেকেন্ডে সেম ভাবে বের করতে বলা যায়। সপ্তম সেকেন্ডে আজকে আমরা করব অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ। কি করণ? আমি সরাসরি বলছি, দূরত্ব হচ্ছে 76, ইউ আমরা বলেছিলাম হাফ অফ a, t এর জায়গা হবে 7, 2 * 7 - 1। এই সূত্রেই বসাইছি। 76 = u প্লাস 14 থেকে 13, তাহলে 13 কে যদি হাফ করি তাহলে সেটা কত হয়? 6.5 এটা 2 নাম্বার সমীকরণ। এবার 1 থেকে 2 অথবা 2 থেকে 1 যে কোনো একটা বিয়োগ দাও। 2 নং থেকে 1 নং বিয়োগ দাও, তাহলে ইউ ইউ চলে যাবে, সেখান থেকে a এর মান পাবা। কত আসে বলো? 2 নং থেকে 1 নং বিয়োগ দাও, বিয়োগ দিয়ে ত্বরণের মান বলো কত আসে? ত্বরণের মান 4 আসে। মিলছে? 4 আসছে। মিলছে? মিলছে। ত্বরণের মান যে কোনো একটা সমীকরণে বসাই ইউ এর মান বের করো, ওইটাও মিলে যাবে। 50 আসছে? জি স্যার। একবার ইজি এটা। এই গেল 1 নাম্বার। এরপর আমরা আসি 11 নম্বরে। এবার আসো, আমি যদি একটু জিজ্ঞাসা করি তোমাদেরকে, মনে আছে কিনা রিগনার্ড বিকারক কি? আমি একটু বলবো রিগনার্ড বিকারক কি? 1 শেষ, এবার আমরা 11 তে আসি। ভেরি গুড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আমি আমরা অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের কিছু জিনিস আবার একটু রিভিউ করে একটু মনে করাই দিই। ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া, আমাদের কি কারো মনে আছে ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া? ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া, এই গড়বেগের সূত্র আমরা কোনটা দিছিলাম, কারো কি মনে আছে? এখানে গড়বেগ মানে আমরা যে সূত্রটা আমরা ব্যবহার করি, s = সেটা কি u + v / 2 * t। এর একটা সূত্র পড়ছো না? জি স্যার। এটাকে যে গড়বেগের সূত্র বলি, এটা কি তুমি জানো? স্যার জানি। আদিবেগ যোগ শেষ বেগ / 2। তবে দুইটা বেগ যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই তাকে আমরা গড়বেগ করব। আর এই সূত্রটার পরিবর্তে মাঝে মাঝে আমরা যে সূত্রটা বসাই সমবেগের, সেটাও কিন্তু এক প্রকার গড়বেগ। এটাও কিন্তু এক প্রকার গড়বেগ। কেন গড়বেগ? সমবেগ তখন বলি যখন আদিবেগ এবং শেষ বেগ কি হয়ে যায়? সমান হয়। ঠিক আছে? জি স্যার। এখন তোমার কাছে কি চাওয়া হয়েছে? প্রথম বস্তুর কি বললো, কোন বস্তুর 10 সেকেন্ডে গড়বেগ এত এবং পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এত। তাহলে দুইটা আলাদা আলাদা জিনিস তোমাকে দেওয়া আছে। একটা হচ্ছে 10 সেকেন্ডে গড়বেগ দিছে তোমাকে, তাহলে আমরা আগে আমাদের মতো করি u + v / 2, এটার মান দেওয়া আছে আমাদেরকে 45 সেন্টিমিটার/সেকেন্ড। তবে u + v আমি কত লিখতে পারবো? 90 সেন্টিমিটার/সেকেন্ড। এভাবে রেখে দিলাম আপাতত, আমরা জানি না কি ব্যবহার করতে হবে আমাদেরকে। এবং ও পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলে দিছে আমাদেরকে। ব্রোমিন দ্রবণ, তাহলে ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া কি করছিল? অ্যালকিন অ্যালকাইল। তাহলে প্রথমে দূরত্ব কত গেছে? প্রথম 10 সেকেন্ডে দূরত্বটা আমরা একটু বের করি, নাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের বের করতে অসুবিধা হচ্ছে। প্রথম 10 সেকেন্ডের জন্য করতেছি, এখন যা করতেছি ব্রোমিনের সাথে বিক্রিয়া দিবে। বাট অ্যালকিন কি দিয়েছিল? তাহলে না দেয়নি। হ্যাঁ, তাহলে তুমি ব্রোমিন দ্রবণ দিয়ে
যখন টেস্ট করলাম তখন যদি বিক্রিয়া করে তুমি বুঝতেছো অসম্ভব, যেটা মারক বললো সেটা অ্যালকিন হতে পারে অ্যালকাইন হতে পারে। কিন্তু তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য করবেন কত দিছিল আমাদেরকে? এখন তুমি কিভাবে কনফার্ম করবে এটা অ্যালকিন নাকি অ্যালকাইন? তাহলে অ্যালকিন আর অ্যালকাইনের পার্থক্যটাও জানতে হবে না? বুঝছো কিনা দেখো, না কারণ থেকে কেমন প্রথম 10 সেকেন্ডে গড়বেগ দেওয়া ছিল 45 বসা দিলাম, তার সাথে 10 সেকেন্ড গুণ হলো, তাহলে আমরা একটা দূরত্ব পেলাম, সেটা হচ্ছে প্রথম 10 সেকেন্ডের জন্য। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এরপরে কি বলছে? আমার কথা শুনুন, আমার প্রশ্নটা বুঝ। পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 320 সেন্টিমিটার। এখন আদি বেগ জানি, শেষ বেগ জানি, কোনো কিছু জানি? সেটা কি অ্যালকিন না অ্যালকাইন এটা কি বোঝা যাবে? না তখন না কিছুই বুঝবা না তখন তুমি কিছুই বুঝবা না সেটা। সেজন্য তোমাকে অ্যালকিন আর অ্যালকাইনের পার্থক্য করতে হবে অন্য রিয়েজেন্ট দিয়ে। ধরো তোমার কালারলেস হয়ে গেল, এখন তুমি অ্যালকিন না অ্যালকাইন সেটা কনফার্ম হতে চাচ্ছ, তখন তোমাকে যে রিয়েজেন্ট দিয়ে কাজ করতে হবে ঠিক সেম রিয়েজেন্ট দিয়ে আজকে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করব। তার মানে অ্যালডিহাইড কিটোনের পার্থক্যটা শনাক্তকরণটা আমরা যদি খুব ভালো করে বুঝি তাহলে আমরা কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন পার্থক্যটাও পাচ্ছি, নতুন করে করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু এবার শো করছি প্রেজেন্টেশন, একটু দেখেন। হ্যাঁ সবাই রেডি তো? আচ্ছা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলবেন। দেখা যাচ্ছে? কি দেখতেছি আমরা? টপিকটা কি? অ্যালডিহাইড শনাক্তকরণ। টপিকটা কি? অ্যালডিহাইড শনাক্তকরণ। অ্যালডিহাইড শনাক্তকরণের জন্য কোন বিকারক নাম একদম আমাদেরকে আদি বেগ নির্ণয় করতে বলছিল, একটু খেয়াল করে দেখো, এবং বলছে যদি পারা যায় তাহলে ত্বরণটাও নির্ণয় করার জন্য। বস্তুটির ত্বরণ সমত্বরণ হলে আদি বেগ এবং ত্বরণ নির্ণয় করো। ত্বরণ বিকারক কি বিকারক? এখন এই সূত্র দিয়ে করা যাবে কিনা আমরা আস্তে আস্তে যাই। অ্যালডিহাইডের নমুনায় আমরা 2 থেকে 3 ফোঁটা টলেন বিকারক যোগ করে সামান্য উত্তপ্ত করলে দেখো টলেন বিকারক কি সেটা আমরা নিচে দেখি আগে, তারপরে কিভাবে শনাক্ত করব সেটা দেখি। সম আয়তন মানে তুমি যত মিলিলিটার নিবা না তোমার ইচ্ছা, সেটা 10 ml হতে পারে 20 ml হতে পারে। সম আয়তনের 10% সিলভার নাইট্রেট দ্রবণ এবং 10% NaOH দ্রবণের মিশ্রণে প্রাপ্ত অবক্ষেপ। সম আয়তনে এখানে কয়টা মান আমাদের অজানা? দুইটা। এটা তো আমাদের এইভাবে সরাসরি ব্যবহার করা যাচ্ছে না। পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, যেখানে আমরা ত্বরণও জানি না, আদি বেগও জানি না। এখন গড় বেগের যে সূত্রটা আমরা কিছু আগে বসাইছি, এই যে সূত্রটা 10 সেকেন্ডের জন্য, সেম 10 সেকেন্ডের জন্য আমরা কি এরকম কোনো সূত্র ব্যবহার করতে পারবো কিনা? যেমন আমরা কিন্তু এখন দূরত্ব জানি, আমরা সেই দূরত্ব জানি। প্রথম 10 সেকেন্ডে আমরা দূরত্বটা বের করলাম, গড় বেগের মান আমাদেরকে হিটস আকারে দেওয়া ছিল যে u + v / 2 * 45। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা সমীকরণ পাইছি, সমীকরণটাকে আমরা একটু ছোট করে নিই। কেমন বলো অবশ্যই আমি তো তোমাকে একটু বোঝানোর জন্য এটা মানে ভেঙে দিতেছি। এটা 16 কে 2 দ্বারা ভাগ করছি 8 এ, এটাকে একটা সমীকরণ আকারে রাখছি। এখন দেখা যাচ্ছে এখান থেকে লেখাটা কি দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। জি স্যার। এখন এই সমীকরণের সাথে অন্য একটা সমীকরণ লাগবে না আমাদের? ওই আগের মতো 4ua আছে, আমরা তাকে কি করার জন্য, ক্যালকুলেশন করার জন্য এরকম সেম টাইপের আরেকটা সমীকরণ লাগবে তো আমাদের, তাই না? জি স্যার। ওই সমীকরণটা আমরা তো আমরা যেটা করছি এটা হচ্ছে পরবর্তী 4 সেকেন্ডেরটা করছি। এখন এখানে একটু ছোট সূক্ষ্ম একটা কাজ আছে, তুমি একটু যদি খেয়াল করো, দেখো তোমাদেরকে বলি একটু। পরবর্তী 4 সেকেন্ড, তাহলে যদি আমি একটু চিত্র আঁকি, তার আদি বেগ ছিল এখানে কত সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এই আদি বেগ নিয়ে প্রথমে সে 10 সেকেন্ডে গিয়ে একটা ভি পাইছে, এখানে 10 সেকেন্ড দূরত্ব অতিক্রম করছে কত? 450 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে প্রথম 10 সেকেন্ডে। এরপরে সে যে শেষ বেগ প্রাপ্ত হয়েছে, সেই শেষ বেগ নিয়ে আবার সে সামনের দিকে গেছে, যাওয়ার কারণে বলা হচ্ছে 4 সেকেন্ডে সে কত 320 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। এখন এখানে আমাদের একটু পলিসি অ্যাপ্লাই করতে হবে। পলিসিটা হচ্ছে এরকম, দেখো আমি একটু বুঝাই, দেখো তোমরা বুঝো কিনা।
সেটা হচ্ছে প্রথমে যখন আমরা এই গড় বেগটা কি করতেছি বা এই অংশে যে দূরত্বটা নির্ণয় করছি সেখানে ইউ প্লাস ভি, এই যে ইউ এই ভি ডিভাইডেড বাই 2 ইনটু ভি দিয়ে আমি দূরত্বটা পাইছি, তাহলে এই আদি বেগ নিয়ে এসে এখানে গেছে। এবং এই যে পরবর্তী 4 সেকেন্ডের জন্য আমি আদি বেগ ধরছিলাম, এই 4 সেকেন্ডের জন্য আদি বেগটা বেসিক্যালি কি ভি এর মান না বা ভিটা না? জি স্যার। এখন এইভাবে যদি আমরা ধরি মানে পরবর্তী 4 সেকেন্ডের জন্য যদি আলাদাভাবে আমরা ধরি তাহলে এই ভি এর মানটা আমার দরকার হচ্ছে। তার মানে আমরা যেটাকে ইউ দেখতেছি আসলে এটা ইউ না, আসলে এটা কি ভি শেষ বেগ প্রথমটা। আসলে হচ্ছে এটা ভি। এখন এই ভিটাকে আমরা এইভাবে রাখতে পারবো না, মানে এইভাবে লেখা যাবে না। এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 4 সেকেন্ড না, আমাদেরকে ধরতে হবে একদম প্রথম থেকে। তাহলে প্রথম থেকে যদি ধরি 10 সেকেন্ড যোগ কত হবে 4 সেকেন্ড, তাহলে আমরা ওখানে ইউ লিখতে পারবো। আর ইউ থাকলে আমাদের দুইটা সমীকরণের সাহায্যে তাদেরকে কি করা সম্ভব হবে, ক্যালকুলেশনটা করা সম্ভব হবে। তার মানে আমরা যে 4 সেকেন্ডের জন্য বের করছি সেটা 4 সেকেন্ড না, সেটা বের করতে হবে টোটাল কয় সেকেন্ডের জন্য? 2 সেকেন্ডের জন্য। একটু কারেকশন করে নাও, সেটা হচ্ছে আমরা 14 সেকেন্ড ধরেই করব। আমি এখানে লিখে দিচ্ছি সামান্য তথ্য করলে মোট সিলভারের 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে 14 সেকেন্ডে প্রথম অতিক্রান্ত দূরত্ব কত হবে? 4 সেকেন্ড হচ্ছে 320, আর এর আগে যে 10 সেকেন্ড সেখানে হচ্ছে 450। তাহলে দুইটাকে যোগ করো, যোগ করলে কত আসে? মানে তুমি 7 অ্যালডিহাইড 4 3 7 7 0 তোর 770। 770। আদিবেগ ঠিক আছে, আদিবেগ তখন তুমি ইউ ধরতে পারবা। যদি ই এর জায়গায় 14 বসাবা, বিক্রিয়া করে সিলভারটা আলাদা হয়ে যাবে। এই সিলভারটা তখন টেস্ট টিউবের গায়ে লেগে থাকবে। তো আমরা জানি যে সিলভারটা দেখতে আয়নার মতো চকচকে। তোমরা জানো আমরা যে 24 স্কয়ারকে 2 দ্বারা ভাগ করতে 98 হ্যাঁ তো 98 90। 98 ফলে এটা টেস্ট টিউবে যখন এই বিক্রিয়াটা হবে এখন আমরা তাকে সমীকরণ দিয়ে রাখতে পারবো। এখন আসলেই এটা হচ্ছে আদিবেগ এবং এটা হচ্ছে সম্পূর্ণ অংশের যে ত্বরণ যেটাকে বলতেছি আমরা। এখন ঠিক আছে, এখন এটা তো একটা সমীকরণ, এরকম আমাকে আরো একটা সমীকরণ দেখাইতে হবে। ওই সমীকরণটা আমরা কত সেকেন্ডের জন্য দেখাবো? আমরা 10 সেকেন্ডের জন্য দেখাবো, কারণ 10 সেকেন্ডের এখন দূরত্ব জানি। ওই ব্যাপারটা আমরা 10 সেকেন্ডের জন্য আরেকবার দেখাই দিব এই সমীকরণটা ইউজ করে। এটা তোমার ইচ্ছা, টেস্ট টিউবে তুমি অল্প না নাকি একটু বাড়াই দিলে কোনো সমস্যা নেই। সাধারণত পরীক্ষা করার জন্য আমরা অল্পই নিই, ধরো কত 3 থেকে 5 মিনিট মানে আন্দাজ করে নিতে হয়। এখানে অ্যামাউন্ট ফিক্স না, তুমি যেটাই নাও সেই টেস্ট টিউবের যে রেট নিয়েছো সেখানে 2 থেকে 3 ফোঁটা টল মিটার। 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ছিল 450, তাহলে বুঝতে হবে তার আদিবেগ ছিল ইউ, ঠিক আছে, সময় ছিল 10 সেকেন্ড। কিন্তু যদি 2-3 ফোঁটা টলের এর মান জানি না, tan স্কয়ার। তাহলে বুঝতে হবে তাহলে থাকতেছে আমাদের 450 tan u মনে থাকবে। তাহলে বিজ্ঞানে কি হচ্ছে দেখো, আমরা 50A এটা রেট দিলাম আর সিএইচ, এটার সাথে আমরা টল দুইটা সমীকরণ আসলো আমাদের। এখন এই সমীকরণগুলো থেকে আমরা কিভাবে নির্ণয় করি মনে আছে কারো? করতে পারো? আর এখানে আর সি ওভার এম একদম দিয়ে 2 নং বিয়োগ করে অ্যামোনিয়া গ্যাস একটা কাজ করতে পারো, চাইলে তোমরা চাইলে একটা কাজ করতে পারো, যেমন এদের সবাইকে আমি 10 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 10 দ্বারা যদি ভাগ করে দেই এখানে আসবে 45, এখানে আসবে ইউ, এখানে আসবে 5a। হ্যাঁ অ্যামোনিয়াটা একটু ছোট করে নিলাম এটাকে। সেম ভাবে তুমি চাইলে 14 দিয়ে সবগুলোকে ভাগ দিতে পারো, দেখো কত আসে। 14 দিয়ে যদি ভাগ দাও 770 কে 14 দিয়ে ভাগ দিলে কত আসে দেখো তো। তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। স্যার 55 আর 98 কে দিলে কত আসে? 14 দিয়ে আচ্ছা আমরা আবার একটু বলতো টলের বিজ্ঞান কাকে বলে? 7 7। মানে একটু আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা একটু ছোট করে নিলাম। এখন তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। 1 নাম্বার 2 নাম্বার তুমি যদি বিয়োগ দাও ইউ চলে যাবে, সেখান থেকে তুমি এ পাবা, এ এর মান বসায় তুমি ইউ পাবা। এই প্রশ্নটা একটু কঠিন ছিল, আমি একটু ঘুরাই দিছি আর কি। কঠিন না, আসলে একটু ঘুরানো প্রশ্ন। ওই গড় ব্যাগটা দিয়ে ঝামেলা করে ফেলছে আর কি প্রথমে। স্বচ্ছ করে ফেলবো, তখন এই স্বচ্ছ দ্রবণটাই আমাদের টলের বিকল্প হিসেবে কাজ করবে। দেখো কত আসে, আদিবেগ ওদের সাথে মিলতেছে কিনা একটু দেখো। 20 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স আর ত্বরণ হচ্ছে 5 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 আসে কিনা দেখো। আমরা যদি আমাদের পরীক্ষণীয় নমুনা যৌগটিতে 2-3 ফোঁটা টলের বিকল্প দিই, যদি সিলভারের চকচকে লেয়ার বা আয়নার মতো সৃষ্টি হয় তাহলে বোঝা যাবে বিক্রিয়া হয়েছে, দ্যাট মিন্স যৌগটি অ্যালডিহাইড ছিল। আর যদি কোনো ধরনের বিক্রিয়া না ঘটে তাহলে বিকল্প দেওয়ার পরও
তরণ দেখা যাচ্ছে মিলে গেছে। আদিবে মিলছে মিলছে। একটা এমসিকিউ আসছে ধরো নিচে কোন যৌগটি টলের বিকল্প দিয়ে সমাহিত করা হয়, তাহলে आंसर মিলছে কিনা? অ্যালডিহাইড বুঝতে হবে, ঠিক আছে? এগুলো তাহলে বেসিক জিনিস, এগুলো মুখস্থ করে পারবে। ধরো এরকম আসছে নিচে কোন যৌগটি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে না, সরি টলের বিকল্প তরণের মান 5 আসছে। দেখা গেল তিনটে অ্যালডিহাইড দেওয়া আছে, একটা কি অ্যানসারের সাথে মিলছে তো নাকি? জি স্যার। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? সবাই হচ্ছে সমস্যা থাকলে বলো, আমি বুঝিয়ে দিই। স্যার একটু বুঝিয়ে দেন। এটা আমি বলার পরে কেন তোমরা বলো? আমি বুঝলাম না কিছু। মানে তোমাদেরকে রিকোয়েস্ট করতে হয়, প্লিজ আমাকে প্রশ্ন করো, তারপরে তোমরা সে কোশ্চেন করো। প্রথমে আমাদেরকে এখানে কোন একদিকে একটি বস্তুর প্রথম 10 সেকেন্ডে গড় বেগ দেওয়া আছে। এই গড় বেগটার আসলে ডিরেক্ট কোনো কাজ নাই। যেটা করছি আমরা গড় বেগ দিয়ে প্রথমে 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেই গড় বেগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। এখন অনেকে হয়তো বা জানোই না যে এটা গড় বেগের সূত্র, এই কারণে প্রথমে দেখাই দিছি। এটা হচ্ছে গড় বেগ u + v / 2 * t। ওইটার সাহায্যে আমরা দূরত্ব নির্ণয় করছি। প্রথমে আমরা দূরত্ব নির্ণয় করলাম 450 সেন্টিমিটার। আচ্ছা, দূরত্ব রেখে দিলাম। এরপর হচ্ছে পরবর্তী 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। পরবর্তী 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 320। পরবর্তী 4 সেকেন্ড ধরে আমরা সূত্রটা লিখতে পারতেছি না। কেন লিখতে পারতেছি না আমি কিছুক্ষণ আগে বলছি এটা। কারণ 4 সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব সমীকরণ লেখো, তখন ইউটা হচ্ছে বেসিক্যালি 10 সেকেন্ড পরের ভি এর মান। তো যেই কারণে আমাদেরকে দুইটা সমীকরণে মানে সলভ করতে আমাদের সমস্যা হবে। এখানে আমরা 4 সেকেন্ড না ধরে আমরা কি ধরছি, আমরা টোটাল 14 সেকেন্ড ধরছি, মানে প্রথম থেকে আমরা ধরছি। তাহলে 14 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আগের 10 সেকেন্ড যোগ পরের 4 সেকেন্ড। ওইভাবে আমরা বসাইলাম, সময়টাও পরিবর্তন হচ্ছে। সেখান থেকে আমরা একটা সমীকরণ রেখে দিলাম। এখন এটা তো প্রথম সমীকরণ চলে গেল। এরকম সেম ভাবে প্রথম 10 সেকেন্ডের জন্য আমরা একটা সমীকরণ দেখালাম, যার আদিবেগ ইউ এবং তার ত্বরণ হচ্ছে এ। তারপর দুইটা সমীকরণ সলভ করে ইউ এবং এ এর মান আছে। এরকম যেই অঙ্কগুলো তোমার এরকম দুইটা স্টেপে করতে হয়, এরকম দুইটা স্টেপ থাকে। এই দুইটা স্টেপের অঙ্কগুলোতে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে দুইটা সমীকরণ আসবে এবং দুইটা সমীকরণে যেন ইউ এবং এ যেন একই থাকে। কারণ একই না থাকলে তোমাকে সলভ করতে অসুবিধা হয়ে যাবে। কথা কি বুঝছো? জি স্যার। এরপরে আমরা যাচ্ছি 13 নম্বরে। 13 নম্বরে অনেকে বলতেছে অ্যানসার মিলতেছে না, কেন মিলতেছে না একটু দেখি। একটি রেলগাড়ি এত বেগে চলে একটি রেলগাড়ি 66 বেগে চলে তাকে ব্রেক চেপে এত মিনিটে থামিয়ে দেওয়া হলো। তাহলে আদি বেগ দেওয়া আছে আমাকে 66, শেষ বেগ হয়ে যাবে 0 যেহেতু থামাই দেওয়া হচ্ছে। সময় দেওয়া আছে 1.5 মিনিট। এটাকে সেকেন্ডে নিয়ে যাও, সেকেন্ডে নিয়ে 90 সেকেন্ড আসে। এরপর বলছে মন্দন ও থামার আগ পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে মন্দন বের করতে হচ্ছে তোমাকে আগে। তুমি প্রথম যে মন্দনটা সেটা বের করবা v = u + at এই সূত্র থেকে। তাহলে আমরা সরাসরি এই সমান লিখতে পারবো v - u / t। v এর মান 0, আদিবেগ হচ্ছে 66, সময়ের মান হচ্ছে 90। দেখো মন্দনের মান মাইনাস কত আসে? -0.73 733 এই হলো ত্বরণ। এখন ওরা লিখছে কত 44 / 45। 44 স্যার 0.97 আসে। কিসে 44 / 45 এ? জি স্যার। ও তাইলে হয়তো ওরা কোথাও ভুল করছে কিনা। তাহলে প্রথম অ্যানসারটা মিলতেছে না, পরেরটাও কি মিলে না? না স্যার, পরেরটা আর মিলে নাই। আমার আগ পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করছে? তাহলে দূরত্ব সূত্র s = u e plus half of a t square। আচ্ছা, এটা না দিয়ে আরেকটা দেওয়া যায়, এটা তো দরকার নাই। এটা দিলে আবার সময় বের করতে হবে, অনেক আরেক ঝামেলা। এটা দেওয়ার দরকার নেই। এটা না দিয়ে আমরা
v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as এটা নিয়ে করি s সমান v স্কয়ার v এর মান 0 স্কয়ার মাইনাস 66 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু মাইনাস 0.733 দেখো তো কত আসে এই সবাই বুঝছো এই কোয়ান্টিটি একটা 2971.4 হ্যাঁ যা আসে তাহলে মানে এটা মনে অ্যান্সার ভুল আছে ওই পুরোটাই এটাই হবে 2971 যেটা আসে ওটাই এত দূরত্ব অতিক্রম করছে সে থেমে যাওয়ার আগ পর্যন্ত 0 হয়। ঠিক আছে এটার অ্যান্সার তাহলে ভুল আছে আর কি কালার নাম্বার কালার নাম্বার আচ্ছা কে কালার 14 স্যার নাম্বার আদি বেগ 0 হবে আদি বেগ কেন 0 হবে শেষ বেগ 0 হবে না স্যার আরেকটা প্রশ্ন ছিল মানে আমার আনসার মিলছে ওই আদি বেগের ওখানে আপনি বলছিলেন যে আদি বেগ 0 হয় না মানে 0 হলে ওটা স্থান পরিবর্তন করবে না তো ওখানে আছে যে স্থির অবস্থান থেকে এত ত্বরণে মানে যাওয়া শুরু করছে মানে 4 নাম্বার প্রশ্নটা আমার মিলছে শুধু ওই আদি বেগের ওই ইয়েতে বুঝতেছি না বলছে একটি ট্রেন স্থির অবস্থান থেকে এত ত্বরণে চলতে আরম্ভ করলো ওই বাঘ হরিণের মতো বাঘ স্থির অবস্থান থেকে এত ত্বরণে যাত্রা আরম্ভ করে তাহলে বাঘের জন্য আদি বেগ 0 আর ত্বরণ আছে এরপর স্থির অবস্থান থেকে করে একই সময় একটি গাড়ি এত সমবেগে ট্রেনের সমান্তরালে চলতে শুরু করে তার মানে একই স্থান থেকে দুইজনে চলতে স্টার্ট করছে গাড়িটাও ট্রেনটাও তাহলে আমরা ধরে নেই আর কি যে তারা এত দূরত্ব পর মিলিত হবে বলছে না ট্রেন গাড়িটিকে কখন পেছনে ফেলবে তুমি জি, ধরে নিবা আর স্যার। কি যে এক্স দূরত্ব অতিক্রমের পর একজন আরেকজনকে ধরতে পারবে তো ওখান থেকে এক্স এর মানটা বের করবা এক্স এর মান বের করতে পারবে আবার সময়ের মানও বের করে ফেলতে পারবা তার আদি বেগ 0 হলে তো মানে ওটা তো দূরত্ব অতিক্রম করতে পারবে না কিসের জন্য আদি বেগ 0 হলে আদি বেগ যে বেগে দৌড়ানো শুরু করছে উপরেরটা হচ্ছে ট্রেনের মান হচ্ছে 0 আর তার ত্বরণ হচ্ছে ms ইনভার্স 2 এইভাবে এখন নিচে যে বস্তুটা আছে এটা সমবেগে যাচ্ছে তাহলে তার v এর মান দেওয়া আছে 100 স্যার এটা আমি বুঝছি এখন তুমি সমীকরণ ধরো তুমি ট্রেনের জন্য যে সমীকরণ ধরো সেটা s ut প্লাস হাফ অফ জি স্যার এটা বুঝছি আদি বেগ 0 হলে এটা না চলে যাবে ওটা তো হয়ে যাচ্ছে আর জি স্যার s vt দুইটাই s আবার সমান তাহলে vt সমান এটা লেখা যায় vt এর পরিবর্তে এটা লিখতে পারবা মানে s এর জায়গায় যদি এখানে মানটা বসাই দাও তাহলে সমীকরণ হবে vt half of at স্কয়ার এখান থেকে তুমি সবার মানই দেওয়া আছে দেখো a এর মান দেওয়া আছে b এর মান দেওয়া আছে তুমি এখান থেকে t এর মান বের করবা হয়েছে মানে আমি আদি বেগটা ওটা বুঝতেছি না মানে আদি বেগ 0 হলে কেন আবার দূরত্ব অতিক্রম করবে মানে আদি বেগ বেগ ত্বরণ আছে না ত্বরণের কারণে তো তার বেগ বৃদ্ধি পাবে প্রত্যেক 1 সেকেন্ড পর পর তার ত্বরণ 10 তার বেগ 10 করে বৃদ্ধি পাবে ত্বরণ মানেই তো এটা যেমন ত্বরণ nms ইনভার্স 2 বলতে কি বোঝো এটার মানে হচ্ছে 1 সেকেন্ড পরে তার বেগ হবে 10 তারপর আবার 1 সেকেন্ড অর্থাৎ 2 সেকেন্ড পরে তার বেগ হবে 20 3 সেকেন্ড পরে তার বেগ হবে 30 জি স্যার বুঝছি এখন আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করে দিলে এই টাইপের অনুধাবনমূলক একটা প্রশ্ন করি যে নিক্ষিপ্ত বস্তুর বেগ সর্বোচ্চ উচ্চতায় 0 হয় কেন দাঁড়াও এটা আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে কে আছে এখানে আইডি 100 মুন বলতে পারবা আইডি 100 তুমি কি বলতে পারবা যে সর্বোচ্চ উচ্চতায় একটি নিক্ষিপ্ত বস্তুর বেগ 0 হয়ে যায় কেন মুন কথা বলো জি স্যার আগে বলো এটা জানো যে 0 হয়ে যায় এটা জানো কেন হয় বলতে পারবা না স্যার আচ্ছা ও বলতে পারতেছে না তাহলে 178 সামিয়া জান্নাত আছো 178 178
খালি মোটামুটি দেখো 178 আর যদি বলো যে শুধু তরঙ্গ সরাসরি বলবো ওটা আমাদের সাথে নাই 178 ঠিক আছে তাহলে 130 রাজশ্রী রাজশ্রী নিউক্লিওসাইড বলছেন আর সোডিয়াম হাইড্রোক্সাইড বলছেন ঠিক আছে তাহলে যদি আচ্ছা কে পারবা তাহলে সে কেমন করতে পারবে স্যার হাফ বস্তুটা এম স্কোয়ার কি বুঝি নাই উপরে গিয়ে স্যার গতিশক্তির হাফ এম বি স্কোয়ার স্যার ওখানে এইচ এর মান 0 হয়ে গতিশক্তিতে যাওয়া দরকার কি বেগের হিসেবে বলো না ওইভাবে না সমীকরণ দিয়ে না এমনি মানে মুখে বলো যে কিভাবে এটা মানে 0 হয়ে যায় কেন স্যার বস্তুটা উপরে গিয়ে থেমে যায় তাই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এটা কি বললা তুমি ওইটা বলছেন না স্যার অভিকর্ষজ বলের কারণে দিকে নামা শুরু করে তাই অভিকর্ষ ত্বরণ যা মেইন জিনিস স্যার- কি দিচ্ছ জি এর মান মাইনাস জি এর মান মাইনাস জি এর মান কত জি ইকুয়াল টু হচ্ছে 9.8 এর মানে কি জানো এটা একটা ত্বরণ না এখন ত্বরণ কিন্তু যখন আমরা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব তখন যেটা ত্বরণ থাকে না তখন এটা হয়ে যায় মন্দন তাহলে যখন তুমি বস্তুকে ছেড়ে দিবা বস্তুটা যখন নিচে পড়বে তখন তার ত্বরণ হয় আর বস্তুটাকে যখন তুমি উপরে নিক্ষেপ করবা তখন সেটার মন্দন হয় তার কারণ ত্বরণ কখন হয় যখন 1 সেকেন্ড পর পর তার বেগ 9.8 করে বৃদ্ধি পাবে এটা হচ্ছে তার ত্বরণ কথা কি বুঝছো কি বলছি জি স্যার যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করবা তখন তো সেটা মাইনাস কারণ -9.8 তার মানে এখন মন্দন হবে তার মানে কোনো বস্তুকে মনে করো তার বেগ আমি বললাম 100 তাহলে 1 সেকেন্ড পর পর এই 100 থেকে বিয়োগ যাবে কত 9.8 করে কমে যাবে 9.8 9.8 করে কমতে থাকবে তাহলে নির্দিষ্ট একটা সময় পরে তার শেষ বেগের মান কত হয়ে যাচ্ছে 0 তার কারণ হচ্ছে প্রত্যেক 1 সেকেন্ড পর পর তার থেকে কত বেগ চলে যাচ্ছে 9.8 করে চলে যাচ্ছে এই যেতে 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 এক সময় কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে কথা কি বুঝছো কি বলছি স্যার আরেকটু বুঝিয়ে দেন প্রত্যেক 1 সেকেন্ড পর পর স্যার আরেকবার বল প্রত্যেক 1 সেকেন্ড পর পর মানে জি এর মান তো এখন মাইনাস আছে -9.8 তার মানে প্রত্যেক 1 সেকেন্ড পর পর এর বেগটা কি হবে 9.8 করে কমে যাবে হ্রাস পেতে থাকবে মন্দন মানে হচ্ছে এটা যে প্রত্যেক সেকেন্ডে বেগ হ্রাস পাবে আর ত্বরণ মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ড পর পর বেগ বৃদ্ধি পাবে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে এখন যদি তুমি একটা বস্তুকে একটা আদি বেগ দিয়ে নিক্ষেপ করছো 1 সেকেন্ড পরে তার বেগটা কমে যাবে কত কমে যাবে 9.8 পরিমাণ কমে যাবে এরপরে বাকি যা থাকবে তার 1 সেকেন্ড পর আবার সেখান থেকে আবার 9.8 কমে যাবে আবার কমে যাবে এরকম কমতে 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 কোনো না এক সময় তো কি হয়ে যাবে 0 হয়ে যাবে না জি স্যার তার মানে এই যে শেষ বেগটা 0 হয় তার মেইন কারণ হচ্ছে কে জি অভিকর্ষজ ত্বরণ হ্যাঁ অভিকর্ষ ত্বরণ বিপরীত দিকে ক্রিয়া করে যার মান -9.8 এই কারণেই প্রত্যেক সেকেন্ড পর পর তার বেগ 9.8 করে হ্রাস পেতে থাকে এই কারণে কোনো এক সময় মানে হ্রাস পেতে পেতে কি হয় সেটা 0 হয়ে যায় কিন্তু এগুলো তো 19 এর বেসিক এগুলো তোমরা পড়ে আসো নাই আচ্ছা নেক্সট প্রশ্ন কোনটা ছিল প্রশ্নে যাই সময় শেষ হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন মনে হয় কত ছিল বলছিলা 14 নাম্বার কি তোমরা এখন পারবা ওই যে 2 নাম্বারের মতো করে বলছি খালি মান ছাড়া আর কি পারবা না করাই দিতে হবে স্যার করাই দিন এটা কোন একটি বন্দুকের গুলি লক্ষ্যবস্তুর এত দূর প্রবেশ করছে তাহলে আমরা এখানে চিত্রটা আগে তাহলে বুলেটটার প্রথম কথা একটা আদিবেগ ছিল কারণ আদিবেগ না থাকলে সে কোনো কিছুকে ভেদ করতে পারবে না এই আদিবেগ নিয়ে এসে যাচ্ছে ডি পরিমাণ প্রবেশ করছে হয়ে গেল প্রবেশ করার পর তার বেগ এত অংশ কমে গেছে আগে তার যা বেগ ছিল পরে যে বেগ ভি এখানে যে বেগটা সেটা আগের বেগের থেকে n অংশ কমে গেছে তাহলে আমার যেটা কমে গেছে সেটা তো আমার দরকার নাই আমার দরকার হচ্ছে এখন কতটুকু আছে
সেটাকে আমরা শেষ বেগ বলি। তাহলে শেষ বেগ হচ্ছে আগের বেগ থেকে যতটুকু কমে গেছে সেটা আমরা বিয়োগ করে দিচ্ছি। ইউ মাইনাস ইউ বাই এন, একটু কি বুঝতে পারছো? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে এটার রেজাল্ট কত আসে? ইউ মাইনাস ইউ বাই এন এর n যদি আমরা বাইরের দিকে করি, n কে যদি আমরা লসাগু নিই n u মাইনাস ইউ, তাহলে ইউ কমন না ইউ বাই এন, তাহলে থাকে কত n মাইনাস 1। যে কোনো ভাবে রাখতে পারো, যার জন্য যেভাবে সুবিধা হয়। আমি এভাবে করছি আর কি, লসাগু করছি n ইউ হইছে, তবে ইউ বাই এন কমন নিছি n মাইনাস 1, এভাবে আছে। এটা হচ্ছে শেষ বেগ। এখানে কোনো মান নাই আর কি, তোমাকে সমীকরণ দিয়ে করতে হবে। এই অঙ্কগুলো ম্যাক্সিমাম সময় তোমার ম্যাথে আসবে। তোমরা যে হায়ার ম্যাথ করতেছো, হায়ার ম্যাথে এই টাইপের ম্যাথ আছে। আচ্ছা, মিটিং মনে হয় শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে সবাই আবার জয়েন দিবা, সাথে সাথেই জয়েন দিবা। অনেকে দেখি জয়েন দাও না, তোমরা কি ঘুমাই যাও? সেকেন্ড টাইম অনেকে দেখি জয়েন দাও না, ম্যাক্সিমামে তাহলে মনে হয় ঘুমাই যাও, আমার যা মনে হয়। আর কত দূর প্রবেশ করবে? তাহলে নতুন এই এসটা, তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে শেষ বেগ, এরপর আরো এস দূরত্ব অতিক্রম করবে, করার পর লাস্টে যেটা আমরা v1 ধরলাম সেটার মান 0 হয়ে যাবে। এটা হচ্ছে থিম। এই থিমটাকে আমরা কাজে লাগাবো, কাজে লাগাই আমরা কত দূর প্রবেশ করবে এস এর মানটা বের করব। এখন এই অঙ্কগুলোর সিস্টেম মনে আছে? এটা হচ্ছে প্রথম যে অংশ থাকে সেই অংশ থেকে আমরা মন্দনটা বের করি, সেই মন্দনটা পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই করি এবং সেখান থেকে আমরা এস এর মান বের করি। তার মানে এখানে তোমাকে দুইটা স্টেপ অঙ্কটা করতে হবে। প্রথমে প্রথম ক্ষেত্রে b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এখান থেকে আমরা প্রথমে a এর মানটা বের করব। এখন তো তুমি 12 বছর পুরো 13 বছর পুরো এই 13 পেপার পুরো তোমার লেকচারে দিতে সুযোগ পেশ করবে। তখন আমরা কি ফার্স্ট ইয়ারে পুরো প্রথম ক্ষেত্রের জন্য শেষ বেগের মান হচ্ছে যে আমরা যেটা বের করছি, একটু ডিফিকাল্ট দেখতে। আমরা এটা লিখি, এটা লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা লিখতেছি n u minus u divided by n whole square minus u square, আর নিচে 2s, s এর পরিমাণ আমাকে d বলছে, তাহলে 2 into d। একটু সিম্পলিফাই করে রাখি, ছোট করে রাখি এটাকে। ভালো না, অনেক ভালো। n স্কয়ার থাকবে, পুরোটা স্কয়ার থাকবে, n u minus u whole square minus n square u square। না বুঝলে বলবা, কোন একটা ক্যালকুলেশন না বুঝলে বলবা। একটু ছোট করে রাখতেছি এটাকে যেন সুবিধা হয়। এবং পরবর্তী অংশটা এদিকে নিয়ে আসতেছি, এটাকে হোল স্কয়ারের সূত্র ভাঙাইতে হবে। তাহলে n স্কয়ার u স্কয়ার মাইনাস 2 n u ডট u প্লাস u স্কয়ার মাইনাস n স্কয়ার u স্কয়ার, তাদের নিচে আছে n স্কয়ার, নিচে আছে 2d। এবার দেখো n u স্কয়ার n স্কয়ার চলে যাবে, বাদ বাকি যা থাকবে তুমি তাই লিখবা। থাকতেছে u স্কয়ার মাইনাস u স্কয়ারটাকে আগে লিখলাম 2n u স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার ডিভাইডেড বাই d, সরি 2d, এভাবে থাকতেছে। এইটাকে আরেকটু ছোট করা যায় চাইলে, এটাকে আরেকটু ছোট করা যায়। কি করব আমরা? a ইকুয়াল টু এই যে n স্কয়ার, এটা ভাগ আকারে আছে, এটাকে নিচে নামাই দিব। উপরে থাকতেছে u স্কয়ার মাইনাস 2n u স্কয়ার, আর নিচে থাকবে 2d। স্যার 2n u স্কয়ার হবে না তো, 2n u হবে। হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে, বুঝছি। তাহলে এটাকে আমরা মন্দন হিসেবে বা ত্বরণ হিসেবে আমরা এখন রেখে দিলাম। এটা হচ্ছে প্রথম ক্ষেত্র থেকে আমরা যেটা পাইছি। এবার এটাকে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে এখন যদি দ্বিতীয় ক্ষেত্রে যাই, যেটা প্রথম ক্ষেত্রের শেষ বেগ সেটা দ্বিতীয় ক্ষেত্রের জন্য হবে আদি বেগ, যেটা প্রথম ক্ষেত্রের শেষ বেগ সেটা দ্বিতীয় ক্ষেত্রের জন্য আদি বেগ। আবার সূত্র বানাচ্ছি আমরা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, s এর জায়গায় 1 লিখলাম, v এর জায়গায় 1 লিখলাম, u এর জায়গায় 1 লিখলাম, মানে এটা আলাদা বোঝানোর জন্য। তাহলে এখান থেকে আমরা s1 মানে নতুন যে s আর কত দূর যাবে সেটা বের করতে যাচ্ছি।
এবার একটু কষ্ট করে মানগুলা বসাও। v1 এর মান 0, আদি বেগ হচ্ছে এখানে যেটা শেষ বেগ ছিল n u minus u divided by n, ওটা হচ্ছে আদি বেগ, আর ত্বরণের মান আমরা যেটা পাইছি। এবার ওটা তোমাকে একটু সিম্পলিফাই করতে হবে, করলে তোমার এখানে যেটা চাওয়া হয়েছে ওইটার মতো হবে আর কি। আর এখানে বন্ধুকে আদিবেগ না দিয়ে যদি ত্বরণ দিত, কোথায়? মানে যে আদিবেগে মানে ভেদ করতেছে ত্বকটা অথবা দেয়াল। না, এখানে হবে না, দূর থেকে বলতে হবে। স্থির ছিল, বুলেটটাকে এত ত্বরণ নিক্ষেপ করা হয়েছে, তাহলে বুলেটটা যে এত দূরত্ব আসছে তার ত্বরণ বা তার বেগ করতেছে। এমনিতে বুলেটের বেগ সমবেগ থাকে, বুলেটের ত্বরণ হয় না কখনো। এখান থেকে হবে না, এখান থেকে আদিবেগ 0 থাকতে পারবে না, কারণ আদিবেগ 0 হলে কাঠকে ভেদ করবে কিভাবে? একটা বস্তুকে ভেদ করতে হলে আগে থেকে তার একটা শক্তি থাকতে হবে না, বা বেগ থাকতে হবে না? বেগ ছাড়া ওটা ভেদ করবে কিভাবে? তা তখন যদি ত্বরণ অবস্থান থেকে বলবে যে তখন যদি যেমন আদিবেগ তুমি একটা জিনিস চিন্তা করো না, তুমি মাটিতে যখন একটা বস্তু ফেলো, মাটিতে যদি একটা বস্তু ফেলো, একটা হচ্ছে উপর থেকে ফেলা, আর একটা হচ্ছে তুমি মাটির উপর রেখে দিলা। এখন তুমি মাটির উপর রাখো আর উপর থেকে ফেলো, সব ক্ষেত্রেই বস্তুর ত্বরণ আছে না? স্যার অভিকর্ষ ত্বরণ জি। কারণ মাটির উপর রাখলে কিন্তু ওই মাটিটা মানে দাগ হয় না, কিন্তু তুমি উপর থেকে ফেললে তার একটা দাগ হয়ে যায় না পড়লে, বা গেঁথে যাবে না? কেন জি স্যার কেন কেন এটা কেন হয়? কারণ সে ত্বরণ প্রাপ্ত হওয়ার কারণে তার ভিতরে একটা শক্তি জমা হয়, সেই শক্তি নিয়ে সে মাটিকে আঘাত করে, তাহলে মাটিটা ভেদ করতে পারবে। সেম ভাবে কাঠের জন্য, কেন আদি বেগ 0 হলে সেটা তো ভেদই করতে পারবে না, লেগে থাকবে এমনিতে। স্যার ট্রেনের ব্যাপার সেজন্য ত্বরণটা একটুখানি বুঝি নাই, মানে 2d(n)² কিভাবে আসছে? হ্যাঁ, 2d(n)² মানে ত্বরণে এই যে n স্কয়ার আছে, এটা নিচে নামছে আর কি, এটা তো ভাগ আকারে আছে। অথবা তুমি ওইভাবে বুঝো, ওইভাবে না বুঝলে 2d এর নিচে 1 দাও, 1 দিয়ে ওখানে না উল্টাই দাও, 2d নিচে থাকবে 1 উপরে উঠে যাবে, এটা 2d আর n স্কয়ার একই সাথে থাকবে। আচ্ছা স্যার বুঝছি। আর তাহলে স্থির অবস্থান থেকে এত বেগে যাত্রা শুরু করছে, ওটা আলাদা তাহলে বন্দুকের ক্ষেত্রে? ওটা তো আলাদা, ওটা তো কাউকে হিট করতেছে না, ওটা তো ওর মতো করে চলতেছে। যেমন আমি দাঁড়ায় আছি, এখন আমি ত্বরণে যাত্রা আরম্ভ করলাম, তার মানে আমার বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, তো আমাকে সুযোগ দিতে হবে বেগ বাড়ার জন্য। এখন তুমি যদি এখানে বুলেটটাকে রাখো, এটা আগে একটা বাধা পেয়ে গেল, সে তার তো সুযোগ নাই, বেগ বৃদ্ধি করার মতো তার সুযোগ তো তাকে পাইতে হবে। জি স্যার এখন বুঝছি। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার মাটিতে যে দাগ পড়ে যায় ওটা কি ত্বরণ বেশি হয়ে যায়? না না, ওইটা বেগ বেশি অভিকর্ষ অথবা গতিশক্তি বলতে পারো, গতিশক্তির কারণে এই ঘটনাটা ঘটে। আচ্ছা 9.8 করে বৃদ্ধি পেতে থাকে না হ্যাঁ, যখন বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে পেতে একটা শক্তি নিয়ে বা বেগ নিয়ে সে মাটিতে আঘাত করে, এই কারণে মাটিতে দাগ হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, এরপরে কত? 20 21, আরে টাইম চলে যাচ্ছে। 16 20 21 16 আছে? 16 নাম্বার। একটু ওয়েট করো, আমি আগে ওদেরকে একটু বলে দিই। স্যার আমি ভুলে জয়েন করি। আচ্ছা, প্রথমে এবার আমরা 16তে যাই। ওই পরের যে ক্লাস, স্যারকে একটু বলে দাও তোমরা গ্রুপে যে স্যার ক্লাসটা এখনো চলতেছে, তো আজকে পরীক্ষা আছে, এই কারণে স্যারকে একটু গ্রুপে বলে দাও ক্যাপ্টেন। 16 নাম্বার, কোন একটি বস্তু 10 সেকেন্ডে 50 মিটার এবং 10 সেকেন্ডে হবে না, এটা হবে এবং পরবর্তী 10 সেকেন্ডে। এটা হয়তো বা একটু প্রিন্টিং মিস্টেক আসছে। প্রথম 10 সেকেন্ড, এরপরটা হচ্ছে এরপর আবার পরের 10 সেকেন্ডে 77 মিটার। তাহলে এই অঙ্কটা ওই কিছুক্ষণ আগে করছি যে ওইটার মতো না, একটু খেয়াল করো তো। প্রথম 10 সেকেন্ড, তাহলে একটা আদিবেগ আছে, তার আদিবেগ 0 নাকি কোনো কিছু আমাকে বলে নাই, আদিবেগ আছে। প্রথম 10 সেকেন্ডে সে গেছে 50 মিটার, এখানে একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে। এরপরে পরের 10 সেকেন্ডে সে গেছে 77 মিটার। কিছুক্ষণ আগে আমরা যে দুইটা সমীকরণ ধরছি, খেয়াল আছে? জি স্যার
সেকেন্ডের জন্য 10 সেকেন্ডের জন্য একটা সমীকরণ ধরবা s ut প্লাস আরেকটা 30 সেকেন্ডে at স্কয়ার এভাবে ধরে প্রথম 10 সেকেন্ডের জন্য লিখবা প্রথমে। তাহলে কত হবে 50 ut এর মান হবে 10, তাহলে 10 u লিখে দিতেছি সরাসরি। আর এখানে 10 স্কয়ার হবে, তাহলে 50a হবে। এটাকে এক নম্বর সমীকরণ বানাই ফেলবা এই প্রথম অংশের জন্য। এরপরে পরেরটা ধরবা একদম প্রথম থেকে। তাহলে প্রথম থেকে ধরলে কত হবে, s এর মান হয়ে যাবে 50 যোগ 77, তাহলে 50 127 হয় মনে হয়। তাহলে সময় হয়ে যাচ্ছে 10 10 20, তাহলে 20 সেকেন্ড, তাহলে 20 ইউ হয়ে যাচ্ছে প্লাস ত্বরণের মান তো আগেই থাকবে 20 স্কয়ার 400, 400 হলে 200 ইউ হবে, 200 এ। স্যার একটা ছেলে ঢুকছে। এদেরকে বললাম যে গ্রুপে কিছুক্ষণ পরে আসার জন্য, ও কেন আসছে এখানে? দাঁড়া একটু ওয়েটিং গ্রুপটা অফ করে দিই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে প্রথম অংশের জন্য এই সূত্রটা, দ্বিতীয় অংশের জন্য এই সূত্রটা, তারপর দুইটাকে সমীকরণ সলভ করবা, করে ইউ এবং এ এর মান বের করে নিয়ে আসবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার বুঝছি। এরপর হচ্ছে 20 নাম্বার, এরপর হচ্ছে 21 নাম্বার। স্যার 16 তো বলছে মোট দূরত্ব কত? তাহলে কি প্রশ্নটা ভুল আছে? সরি ওয়েট, বস্তুটি মোট কত দূরত্ব তো বলে দেওয়াই আছে। আচ্ছা, এটা স্কিপ করো, এটা মানে প্রশ্ন ভুল আসছে তাহলে। তো 17 নাম্বারটাও সেম। জি স্যার, 17 আর 16 একই। বুঝলাম না। আচ্ছা, এটা মনে হয় ভুল আসছে কোনো কারণে, দুইটা প্রশ্ন সেম সিমিলার ভুল আসতেছে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু দেখে কারেকশন করে দিব তোমাদেরকে। এরপর 20 আর 21। জি স্যার। জি স্যার। এটা আমরা একটা কূপ আঁকলাম। কূপের গভীরতা দুইটা সেম টাইপের। এই কূপের গভীরতা একটাতে দেওয়া আছে h প্রথমটাতে আর কি 44.1 মিটার দেওয়া আছে। এই উপর থেকে আমরা একটা পাথর নিক্ষেপ করা হলো, মানে ফেলে দেওয়া হলো। আদিবেগের মান 0, এখান থেকে একটা পাথর ফেলে সে এখানে আসবে। তার এখানে আসতে একটা সময় লাগবে না? জি স্যার, একটা সময় লাগবে। প্রথমে তার সময়টা বের করবো। s vt হবে এখানে। এটা কি vt তে যাচ্ছে? মাইনাস হয়ে যাবে না? না প্লাস হবে তখন। এটা ত্বরণে করতেছে না, অভিকর্ষ ত্বরণ জিতে। জি স্যার। স্যার তাহলে আমরা যদি এরকম লিখি যে s ut প্লাস হাফ অফ at স্কয়ার, এটা তো পরত্ব বস্তু হিসেবে আছে, তাহলে s এর জায়গায় হবে h, আদিবেগ 0, হাফ এর জায়গায় হবে g t স্কয়ার। তাহলে এই সূত্র দিয়ে তোমাকে করতে হবে। h এর মান দেওয়া আছে 44.1, g এর মান জানো, এখান থেকে কার মান বের করে নিয়ে আসবা? সময়ের মান। সময়ের মান। তাহলে এটা হচ্ছে যে বস্তুটা করতে কত সময় নিয়েছে, করার পর সাউন্ডটা তোমার কাছে আবার যাবে না? শব্দটা আবার তোমার কাছে যেতে হবে না? স্যার জি স্যার। জি স্যার। কূপের মধ্যে এই যে শব্দটা যাবে, শব্দ কিন্তু আবার সমবেগ। শব্দের ক্ষেত্রে কিন্তু এখানে আবার জি নাই, মানে জি এর কোনো প্রভাব নাই, এটা তো জানো। জি স্যার। জি স্যার। এই ক্ষেত্রে সে যাবে s vt তে। তাহলে তার জন্য আরেকটা সময় পাবা তুমি, s ডিভাইডেড বাই v। s আগেরটাই আছে, এই 44 মিটারে সে আবার অতিক্রম করে তোমার কাছে শব্দটা আসবে। কিন্তু বেগের মান দেখো প্রশ্নে দেওয়া আছে 3400 ms ইনভার্স 1। দেখতে পাইছো কেউ? জি স্যার। স্যার তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? এখানে দুইটা সময় আলাদা আলাদা নির্ণয় করতে হবে। একটা হচ্ছে এই যে বস্তুটা এখানে পড়ছে তার জন্য একটা সময়, আর একটা হচ্ছে পড়ার পর যে সাউন্ডটা উৎপন্ন হয়েছে সেই সাউন্ড বা শব্দটা তোমার কাছে যাইতে হবে। তাহলে দুইটা আলাদা আলাদা সময়। এই সময়টা হচ্ছে বস্তুর জন্য, বা এই সূত্রটা বস্তুর জন্য, আর এটা হচ্ছে শব্দের জন্য। তাহলে এক শব্দের সময় আর বস্তু পড়ার সময় দুইটাকে এরপর কি করতে হবে? যোগ। যোগ।
কারণ প্রশ্নটা তুমি একটু খেয়াল করো, বলছে পাথর নিক্ষেপের পর শব্দ শুনতে কত সময় লাগবে। তার মানে পাথর নিক্ষেপ করছো, এরপরে পাথরটা পড়তে একটা সময় নিছে, পাথর পড়ার পরে শব্দ উৎপন্ন হয়েছে, সেই শব্দটা তোমার কাছে গেছে, তাহলে দুইটা আলাদা আলাদা সময় নির্ণয় করতে হয়েছে। সেই দুইটা সময়কে যোগ করলেই তুমি পাবা যে টোটাল শব্দটা আসতে তোমার কাছে কত সময় নিছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। পরেরটাও সেম আশা করি, 21 নাম্বারটাও সেম, ঠিক আছে? ওখানে শব্দের বেগ নির্ণয় করতে বলা হয়েছে, একটু খেয়াল করে দেখো। 74 মিটার গভীর একটি কূপে পাথর ফেলে দেওয়া হলো এবং এত সেকেন্ড পর শব্দ শোনা গেল। তার মানে আমরা যে দুইটা সময়কে যোগ করে যে সময়টা পাইছি, সেই সময়টা এখন তোমাকে সরাসরি দেওয়া আছে 4.11, অর্থাৎ এখানে আসলে এবং এখানে যাইতে দুইটা সময় যোগফল তোমাকে দেওয়া আছে 4.11 সেকেন্ড। কিন্তু তোমাকে বলছে বায়ুতে শব্দের বেগ নির্ণয় করতে, অর্থাৎ এই বায়ু সূত্রের ভি এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, প্রথমে এই কাজটা তোমাকে আগে করে নিয়ে আসতে হবে যে আমি যে বস্তুটা ফেলে দিছি সেটা কূপের নিচে পড়তে কত সময় লাগবে। কারণ আমাকে যেটা 4.11 দেওয়া আছে সেটা হচ্ছে দোনোটার যোগফল। তাহলে 4.11 থেকে তুমি যদি এই সময়টা বাদ দাও, তাহলে তুমি ওই সাউন্ডের সময়টা পাবা। আমার কথা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। মানে 4.11 যেটা দেওয়া আছে এটা হচ্ছে পড়া এবং আসা দুইটার জন্য। এখন পড়ার সময়টা আমরা আগে নির্ণয় করে নিব, করে মোট সময় থেকে এই সময়টা বাদ দিব, তাহলে সাউন্ডটা যেতে কত সময় লাগছে সেই সময়টা আমরা জানতে পারবো। T1, সেই T1 এর মান বসাইলে S এর মান তো দেওয়াই আছে কত মিটার, 74 মিটার, সেখান থেকে তুমি বেগের মানটা পাবা। তাহলে তুমি বলতে পারবা যে বায়ুতে শব্দের বেগ এত ছিল। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে একটু পর্যন্ত থাকবে। আরো প্রবলেম থাকলে গ্রুপে শেয়ার করবা। জি